তোমাদের গাউসের উপপাদ্যের আরো দুটি অ্যাপ্লিকেশন বাকি ছিল, সেটা আজকে হয়ে যাবে। যে অ্যাকচুয়ালি গাউসের উপপাদ্য কি তোমরা সেটা জেনেছো, এবং গাউসের উপপাদ্য সংক্রান্ত তিনটি অ্যাপ্লিকেশন তোমাদের অলরেডি জানা হয়ে গেছে, আর আরো দুটি আছে, সেটা আজকে তোমরা জানবে। যে আজকে আমাদের মেন বিষয় হচ্ছে গাউসের উপপাদ্যের একটি অ্যাপ্লিকেশন, সেটা অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে প্রথম কি বলেছে? প্রথম হচ্ছে অসীম অপরিবাহী। যে অপরিবাহী বলতে কি বোঝায়? যে দেখো, অসীম পাত মানে কি? অসীম মানে ওই অসীম পাত বলতে বুঝিয়েছে যে পাতের কোনো সীমা নাই। মানে যদি আমি বলি যে এটা একটা আছে প্লেট, হ্যাঁ, এটা একটা আছে পাত, তাহলে এই পাত হচ্ছে সসীম। কেন? এটা একটি নির্দিষ্ট সীমা আছে, এর পার্টিকুলার দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে। বাট এখানে কি বলেছে? যে অসীম। অসীম মানে যে উপরে কি চলতে আছে, নিচেও চলতে আছে, মানে সীমাহীন। এবং সুষমভাবে আহিত মানে অ্যাকচুয়ালি এই প্লেট হচ্ছে আহিত, মানে চার্জ আছে। এবং সেটা কি বলেছে? অপরিবাহী। অপরিবাহী বলতে বুঝিয়েছে যে পাত আছে এবং ওই প্লেটে আধানও আছে, বাট অপরিবাহী। অ্যাকচুয়ালি অপরিবাহী বলতে বুঝিয়েছে যে আধান আছে, সেই আধানটা পরিবাহী পৃষ্ঠের মধ্যে স্থির হয়ে আছে, মানে সেই আধান কখনো মুভ করছে না। সেই অসীম প্লেট যদি হতো আহিত, তবে সেই আধানটা মুভ করতে পারত। ফলে বিভিন্ন স্থানে আমরা সবসময় একই আধান পেতাম না, কেন? আধানটা ফ্লো করছে। তো এখানে কি বলেছে? যে অসীম মানে সীমাহীন, অপরিবাহী মানে যে আধান দেওয়া আছে সেই আধান কোনো ফ্লো করতে পারছে না, আধানটা ওখানে স্থির হয়ে আছে, এবং আহিত সমতল প্লেট। ঠিক আছে, তাহলে এর জন্য আমাকে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করতে হবে। তাহলে আগে আমার কি ধরতে হবে? যে অসীম, যে একটি অসীম একটি প্লেট আছে এবং সেই প্লেটটি কেমন? অপরিবাহী। তাহলে ধরলাম যে এটা একটা প্লেট আছে, যে অ্যাকচুয়ালি এই প্লেটকে আমি কিভাবে এঁকেছি? এইভাবে, হ্যাঁ, যে এটা প্লেট আছে, মানে অ্যাকচুয়ালি এই প্লেটকে আমি এভাবে তোমাকে দেখানো হয়েছে, এটা একটা প্লেট। তাহলে এই প্লেটে কি আছে? আধান আছে। এই প্লেটে আধান আছে এবং এই প্লেট কি? অসীমায়িত, অসীম। তাই তো? এই প্লেটটা হচ্ছে এই অসীম, উপরেও চলছে, নিচেও চলছে। অসীম অপরিবাহী মানে কোনো আধান প্রবাহিত হতে পারছে না। তাহলে এর জন্য কোনো একটি বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। ধরলাম যে এই পি পয়েন্টে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তাহলে আমরা করছি কার সাহায্যে? আমরা করছি হচ্ছে গাউসের উপপাদ্য অনুসারে, তাই তো? গাউসের উপপাদ্য অনুযায়ী করছি আমরা, এবং এটা কি গাউসের উপপাদ্যেরই এটা একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে এই পি পয়েন্টকে ঘিরে আমাকে একটি গাউসীয় তল কল্পনা করতে হবে। তাহলে এই পি পয়েন্টকে ঘিরে আমি এমন একটি গাউসীয় তল কল্পনা করব যাতে এই পি পয়েন্টে সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা পাই। যে আমরা যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি গাউসের উপপাদ্য সাহায্যে, কিন্তু আমরা যে পয়েন্টে সুষম মানে যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে আমাকে গাউসীয় তল ধরতে হবে। কেন? আমরা করছি গাউসের উপপাদ্য অনুযায়ী। তাহলে গাউসের উপপাদ্য অনুসারে এই পি পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, আমাকে পি পয়েন্টকে ঘিরে একটি সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে এমন একটি গাউসীয় তল কল্পনা করতে হবে। যেন তেন প্রকারের গাউসীয় তল ধরলে কিন্তু হবে না, সেটা তোমরা এর আগের ক্লাসে জেনেছো। যে আমরা অলওয়েজ বৃত্তাকার গাউসীয় তল বা আমরা অলওয়েজ যে চৌমাকার গাউসীয় তল ধরতে পারবো না, আমরা গাউসীয় তল
তার মেন কারণটা কি? সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কনসিডার করার জন্য। তাহলে আমি গাউসীয় তল এমন ধরবো যেন সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতে পারে। সেই জন্য এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য আমরা এই পি পয়েন্টকে ঘিরে একটা চোঙ কল্পনা করব। একটা চোঙ কল্পনা করব। এবং তোমাদের মনে এবার প্রশ্ন হবে যে এই চোঙটাকে আমি পিছন দিকে কেন বাড়িয়ে দিলাম, তাই তো? যে তুমি আমাকে একটা সিম্পল একটা কথা বলো, যে তুমি আমাকে একটা সিম্পল একটা কথা বলো যে এই প্লেটকে যদি আহিত করি, এই প্লেটকে যদি চার্জ করি, তাহলে প্লেটে কি হবে? আধান থাকবে। তাহলে আধান কোথায়? অলওয়েজ পরিবাহী পৃষ্ঠের বাইরে অবস্থান করে। তাহলে প্লেটকে যদি চার্জ করি তাহলে এই চার্জ থাকবে কোথায়? এই প্লেটে থাকবে। তাহলে প্লেট বলতে কি বুঝাইছে? এই প্লেটের এই তলেও থাকবে আবার পিছনে তলেও থাকবে। তার মানে কি? যে অ্যাকচুয়ালি এই প্লেটকে যদি আমি আহিত করি তাহলে কি হবে? ওই আধান পরিবাহী পৃষ্ঠের বাইরে। তাহলে অ্যাকচুয়ালি পরিবাহী পৃষ্ঠের বাইরে মানে কি? ওই আধান এই প্লেটের সামনেও থাকবে আবার পিছনেও থাকবে। ক্লিয়ার? সেই জন্য আমরা কি করব? এই পি এর ঠিক সমদূরবর্তী আমি আরেকটা নিলাম পয়েন্ট পি ড্যাশ, নিলাম পি ড্যাশ, এবং এই পি এবং পি ড্যাশের মধ্যে দিয়ে আমি এমন একটি চোঙ কল্পনা করব যেই চোঙ এই পি এবং পি ড্যাশের মধ্যে দিয়ে যায়। এবং এক্ষেত্রে এই চোঙটা কি? এক্ষেত্রে আমাদের গাউসীয় তল হিসাবে কাজ করছে। এবং এই চোঙ নিলাম কেন? শুধু ইমাজিন করো, এখানে আমি যে চোঙ নিয়েছি, তাহলে এই পয়েন্টে, তাহলে আমাকে কিভাবে করতে হচ্ছে? আমাকে এই পয়েন্ট বার করতে হচ্ছে, সামথিং একটা ডিসটেন্স আমাকে এখানে বার করতে হচ্ছে পি পয়েন্টে। তাহলে এর আধান কোথায় আছে? এই আধান এদিকেও আছে, আধান এদিকেও আছে। তাহলে এই পি পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে করব, তাহলে আমাকে গাউসীয় নিতে হবে। এবং গাউসীয় তল নিলাম, চোঙ নিলাম, কেন? এই ক্ষেত্রে যে আমরা চোঙটা পাবো, তাহলে এই পয়েন্টের যে পয়েন্টে বার করছি, তাহলে এই তল থেকে যদি চোঙ কল্পনা করি তাহলে কি হবে? তাহলে এই তলে যে আধান তার সাপেক্ষে এই পি পয়েন্টের সবার ডিসটেন্স কি হবে? সেম হবে। তাহলে চোঙ নিলাম কেন? কারণ চোঙ নিলে কি হবে? তাহলে এই পি পয়েন্টে প্রত্যেকটা আধানের জন্য ডিসটেন্স সমান। তাহলে আমরা প্রত্যেকটা আধানের জন্য এখানে আমরা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। ফলে চোঙ নেওয়া হয়েছে। তাহলে যেহেতু চোঙ আছে এবং চোঙের তল কয়টা? চোঙের তল দুইটা। তাহলে চোঙের তল কয়টা? তিনটা তল। দুদিকে কি? বৃত্তাকার তল আর বাইরে আছে পৃষ্ঠতল। তাহলে চোঙের তল হচ্ছে তিনটা। এবং ক্ষেত্র ভেক্টর কোন বরাবর কাজ করে? ক্ষেত্র ভেক্টর কাজ করে হচ্ছে তলের সঙ্গে লম্ব হবে। তাহলে এই বৃত্তাকার অংশের, তাই তো, এই যে বৃত্তাকার অংশ, তাহলে এই বৃত্তাকার অংশ যদি আমি তোমাকে বলি যে এইখানে যে চোঙটা আমি কল্পনা করেছি, তাহলে এটা কি? বৃত্তাকার তল। তাহলে এই বৃত্তাকার তলের জন্য এই তলের ক্ষেত্র ভেক্টর কোন বরাবর কাজ করছে? এই বরাবর, ডিএস ভেক্টর। আর এই তলে কি? লম্ব হবে। তাহলে এই বরাবর কাজ করছে আমাদের ডিএস ভেক্টর। এবং যেটা কি আছে? পৃষ্ঠতল। তাহলে এই পৃষ্ঠতলের সঙ্গে যেটা লম্ব, তাহলে এই বরাবর কে কাজ করছে? আবার ডিএস ভেক্টর। বা এই বরাবর আমাদের ডিএস ভেক্টর কাজ করতে পারে, বা আবার এই বরাবর কি? ডিএস ভেক্টর কাজ করতে পারে। মানে ডিএস ভেক্টরটা কি? তলের সঙ্গে লম্ব, যেটা তার ক্ষেত্র ভেক্টরকে নির্দেশ করে, তাই তো? তাহলে এই চোঙের কি? তল তিনটা, দুটো কি আছে? বৃত্তাকার, আর একটা আছে বক্রতল, যাকে আমরা বলি পৃষ্ঠতল। তাহলে এর ক্ষেত্রে এই সাইডে, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রে ওই সাইডে, আর এই যেটা আছে বাইরে, তাহলে ওর কি হবে? তলের সঙ্গে লম্ব, তাহলে এইদিকে সব দিকে থাকবে। ঠিক আছে। এবং তোমাদের বললাম, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি চোঙটা তাহলে মানে অ্যাকচুয়ালি পি ড্যাশটা নিলাম, পি ড্যাশ, তাহলে আমরা এখানেও পাবো, এখানে পাবো, কেন?
কারণ কারণ অ্যাকচুয়ালি তুমি শুধু কল্পনা করো যে এটা একটা প্লেট, এটা প্লেট, তাহলে এই প্লেটের যে আধানটা সেটা কি, সেই আধানটা টোটাল প্লেট জুড়ে আছে, তাই তো? এই টোটাল প্লেট জুড়ে আছে। তার মানে এখানে প্লাসের জন্য কি আমরা ফ্লাক্স এইদিকে পাবো, আবার আধান এইদিকেও আছে, তাহলে এই প্লাসের জন্য কি আমরা ফ্লাক্স এইদিকে পাবো। তার মানে তুমি যদি একটু শুধু কল্পনা করে দেখো, আমি এই তলে যে চোঙ কল্পনা করব, তাহলে এই তলের মধ্যে দিয়ে বা এই তলে যে আধান আছে, মানে এই আধানটা কি হবে, মানে আমি যে ডিএসটা ধরেছি এবং এই ডিএস এর জন্য কি হবে, যে আধান আছে এই আধানের এই তলেও আছে আধান, এই তলেও আছে আধান, তাহলে এই ডিএস দিয়েও কি ফ্লাক্স যাচ্ছে, আবার এই ডিএক্স দিয়েও ফ্লাক্স যাচ্ছে। তার মানে এই তলের এই দিকেও ফ্লাক্স যাচ্ছে, কেন আধান এদিকে আছে, আবার এই তলেরই পিছন দিকেও কি ফ্লাক্স যাচ্ছে, কেন আধান ওই সাইডে আছে। তার মানে এই তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত, সামনেও যাচ্ছে আবার পিছনেও যাচ্ছে। যদি বলতাম যে একদম সম্পূর্ণ গোলাকার, হ্যাঁ, যদি বলতাম সম্পূর্ণ গোলাকার, তাহলে গোলাকার কি হবে, শুধু বাইরে দিয়ে যাচ্ছে, বাট এই ক্ষেত্রে কি আছে, একদম একটা সমতল, তাই সমতলের ক্ষেত্রে আধান কোথায় আছে, বাইরে, তাহলে বাইরে মানে কি, ও এইদিকেও আছে আধান আবার এদিকেও আছে আধান, তাহলে আমি এই তলে যে ডিএস ধরেছি, তাহলে এই ডিএস এর এই তলেও ফ্লাক্স যাচ্ছে এবং এই যে ডিএস এর জন্য পিছন দিকেও ফ্লাক্স যাচ্ছে। সেই জন্য আমাকে দুই দিকে কি আমাকে ধরতে হবে, কারণ একটা সমতলে দুই দিকে আধান আছে এবং দুই দিক দিয়ে কি ফ্লাক্স নির্গত হচ্ছে এই ডিএস তল দিয়ে। ফলে আমি দুই দিকে কি আমি সমদূরবর্তী পি আর পি ড্যাশ, আমি সমদূরবর্তী বিন্দু ধরবো এবং এক্ষেত্রে গাউসীয় হিসাবে কি দিলাম, চোঙ, এবং ওই চোঙ যাতে পি এবং পি ড্যাশ মধ্যে দিয়ে যায়, কেন ফ্লাক্স প্লেটের এই সাইড দিয়েও যাবে আবার পিছন দিয়েও যাবে। ক্লিয়ার? তার মানে এবং এই যে প্লেট আছে, তাহলে এই যে প্লেটের ক্ষেত্রে এটা কি অসীম প্লেট, তাহলে এই অসীম প্লেটের ক্ষেত্রে এই যেটা আছে প্লাস আধান, তাহলে প্লাস আধানের জন্য ফ্লাক্স কোন বরাবর যাবে, মানে তড়িৎ বলরেখা কোন বরাবর যাবে, এই তলের সঙ্গে লম্বভাবে কি কাজ করবে। যদি বলি এটা প্লাস আধান, তাহলে এই প্লাস আধানের জন্য তাহলে ফ্লাক্স যাবে, মানে ইলেকট্রিক ফিল্ড বা তার বলরেখা যাবে কিভাবে, এভাবে লম্বভাবে পার হবে। তার মানে এই যে এই প্লাস বা এই প্লাসের জন্য এই বরাবর কি কাজ করবে, ই ভেক্টর। আবার কিছু আধান কি প্লেটের অপর তলে আছে, তাহলে এই বরাবর তলে কি কাজ করবে, ই ভেক্টর। তাহলে দেখো, তাহলে এই তলের ডিএস এর সঙ্গে ই ভেক্টর কোন কত আছে, 0 ডিগ্রি, এবং এই তলের ই ভেক্টর যেটা পিছন দিকে আছে আধান, তাহলে ওর তলে ই ভেক্টর এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। বাট যেটা পৃষ্ঠতল মানে যেটা বক্রতল, তাই বক্রতলের জন্য ই তো অলওয়েজ এই দিকে না, ই তো অলওয়েজ এই দিকে কাজ করছে, ই অলওয়েজ এই দিকে কাজ করছে। বাট ওর যে বক্রতল, তাই বক্রতলের ভেক্টরের সঙ্গে ই ভেক্টর কত কোণ করেছে, বক্রতলের সঙ্গে ই ভেক্টর 90 ডিগ্রি কোণ করে, তাই তো? ই তো অলওয়েজ এই বরাবর কাজ করছে, কারণ এটা কি প্লাস প্লেট, ই এই বরাবর এই সাইডে, কেন আধান এদিকেও আছে আধান এই সাইডেও আছে। তার মানে এই বক্রতলের ভেক্টরের সঙ্গে ই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে বক্রতলের ক্ষেত্র ভেক্টরের সঙ্গে ই ভেক্টর কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য বক্রতল দিয়ে কোনো ফ্লাক্স যাবে না। তাহলে ফ্লাক্স যাবে কোথায়, শুধুমাত্র এই বৃত্তাকার তল দিয়ে। কেন, এই দুই বৃত্তাকার তলের ক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত আছে, 0 ডিগ্রি, তাহলে cos 0 কত, 1। তার মানে যদি বলো আমরা যে এই ক্ষেত্রে মোট ফ্লাক্স ফাই হচ্ছে মোট ফ্লাক্স, তাহলে ফাই আমরা পাবো কি, একটা ফাই 1, ধরলাম কি এই তলের ফ্লাক্স হচ্ছে ফাই 1, এই তলের ফ্লাক্স হচ্ছে ফাই 2, এবং
পৃষ্ঠতলের মধ্যে দিয়ে ফ্লাক্স হচ্ছে φ3, তার মানে φ2 প্লাস φ3, তার মানে আমরা এটা কি মোট ফ্লাক্স মানে ফ্লাক্স বলতে কি বোঝায় মোট সংখ্যাটা। তাহলে φ1 কি আমরা পাবো? অবশ্যই পাবো, কেন ই এবং ডিএস এর মোট দৈর্ঘ্যের কোণ 0 ডিগ্রি, তাহলে আমরা φ1 পাবো। φ2 পাবো, মানে অ্যাকচুয়ালি φ1 মানে কি বোঝায় ই ডিএস cos 0 ডিগ্রি প্লাস φ2, তাহলে φ2 এর ক্ষেত্রে কত ই ডিএস cos 0 ডিগ্রি। বাট যেটা φ3 কোনটা, যেটা আমাদের চোঙের যেটা বক্রতল দিয়ে নির্গত, তাহলে এই ক্ষেত্রে কি হবে ফাই হবে ই ডিএস cos 90, তাই তো। তার মানে আমরা φ3 কত হচ্ছে cos 90 0, তাহলে φ3 আমরা পাবো না, তাহলে ফাইটা কত পাবো ই ডিএস প্লাস ই ডিএস। তাহলে এই চোঙ দিয়ে টোটাল ফ্লাক্স কত ই ডিএস কত 2 ইডিএস। এবং তোমাদের অবচেতন মনে কি বললাম, তোমাদের অবচেতন মনে হতে পারে যে এই বরাবর ফ্লাক্স যাচ্ছে, আবার এই বরাবর ফ্লাক্স যাচ্ছে, এই বরাবর যে অ্যামাউন্টের ফ্লাক্স যাচ্ছে এই বরাবর সেম অ্যামাউন্টের ফ্লাক্স যাচ্ছে। তোমাদের অবচেতন মনে হতে পারে যে এই বরাবর ফ্লাক্স ইডিএস, এই বরাবর ফ্লাক্স ইডিএস, তাহলে এই ফ্লাক্স যাচ্ছে এই সাইডে, এই ফ্লাক্স যাচ্ছে এই সাইডে, তাহলে দুটো কি সমান ফ্লাক্স এবং বিপরীত দিকে। তাহলে তোমাদের অবচেতন মনে হতে পারে যে দুটো কি সমান এবং বিপরীত ফ্লাক্স যাচ্ছে, তার মানে মোট ফ্লাক্স কত 0 হতে পারে। সেটা তোমাদের অবচেতন মনে বা ঘুমিয়ে বা তোমরা স্বপ্নে ভাবতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব সেটা না। ফ্লাক্স বলতে কি বোঝায় তড়িৎ ফ্লাক্স হচ্ছে স্কেলার রাশি, তড়িৎ ফ্লাক্স মানে কি স্কেলার রাশি, এবং স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে লব্ধি কখনোই তার ডিরেকশন থেকে হয় না। যদি হতো ফ্লাক্স যদি হতো ভেক্টর রাশি, তাহলে এর ডিরেকশন পজিটিভ এক্স অক্ষের দিকে এবং এর ডিরেকশন মাইনাস এক্স অক্ষের দিকে সমান এমন, তাহলে লব্ধি কত হতো বিয়োগ করে 0 হতো। বাট ফ্লাক্স কি স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে ও লব্ধি কি হয় ডাইরেক্ট যোগ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। আর তুমি যদি ভাবো আরে আধান এদিকে আছে, তাহলে এরকম কি কিছু ফ্লাক্স পাস করছে আর এদিকেও কিছু ফ্লাক্স পাস করছে, তাহলে মোট ফ্লাক্স কত এদিকে কিছু সামথিং সংখ্যা, এদিকে সামথিং কিছু সংখ্যা, তাহলে ওই টোটাল তল থেকে মোট ফ্লাক্স কত কিছু ওদিকে কিছু এদিকে, তাহলে যোগ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? আর তাহলে না হলে তুমি যদি বলো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা, তাহলে কি হবে ফ্লাক্স কি একটা স্কেলার রাশি, তাহলে এদিকে হবে ইডিএস, এদিকে ইডিএস, দুটো বিপরীত দিকে। আর ফ্লাক্স স্কেলার রাশি হওয়ার জন্য লব্ধি করার সময় অভিমুখ নিতে হয় না। স্কেলারের লব্ধি মানে কি ডাইরেক্ট যোগ, তাহলে ইডিএস, তাহলে মোট ফ্লাক্স কত হবে 2 ইডিএস। ক্লিয়ার? তাহলে এই যে তল বা এখানে যে ডিএস যে আমি ধরেছি, তাহলে এই তল দিয়ে কি এদিকেও ফ্লাক্স যাচ্ছে, এদিকেও ফ্লাক্স যাচ্ছে, তাহলে মোট তাহলে ফ্লাক্স কত হবে 2 ইডিএস। এবার আমরা কি জানি, আমরা জানি যে তার মানে এই যে 2 ইডিএস এই মোট যে ফ্লাক্স, এই মোট ফ্লাক্স কার সঙ্গে সমান q বাই এপসাইলন, তাই তো। তাহলে এই যে মোট ফ্লাক্স যে এই বদ্ধতল, তাহলে এক্ষেত্রে বদ্ধতল কোনটা এই চোঙটা, তাহলে কোন বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত মোট ফ্লাক্স, তাহলে ওই মোট ফ্লাক্স কত 2 ইডিএস, তাই তো। মোট ফ্লাক্স এদিকে তাহলে মোট কত 2 ইডিএস, তাহলে মোট ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1 বাই এপসাইলন রুট। তাহলে আমরা বলতে পারি যে গাউসের উপপাদ্য অনুসারে এক্ষেত্রে মোট ফ্লাক্স কত 2 ইডিএস, তাহলে এই মোট ফ্লাক্সটা সমান হবে কার সঙ্গে এই বদ্ধতল মানে চোঙের এই তলে, কোন তল এটা, কোন তল অনলি ডিএস, তাই তো অনলি ডিএস। তাহলে এই ডিএস তলের মধ্যে দিয়ে যেটা মোট আধান, আরে তল তো আছে একটাই, তাই না, কেন এই যে এই ডিএস আর এই ডিএস মানে এই তলে ডিএস আর এই তলে ডিএস কখনোই কিন্তু দুটো আলাদা তল না।
ডিএস আছে একটাই, এই ডিএস দিয়ে কি কিছু আধান এদিকে আছে, ফলে এদিকে ফ্লাক্স যাচ্ছে। আবার এই ডিএস যেটা পিছন দিকে আছে কি, তাহলে সেটা দিয়েও কি ফ্লাক্স এদিকে পাস করছে। তার মানে এই ডিএস এর কি কিছু আধান এদিকে আছে, কিছু আধান এদিকে আছে। তাহলে এই ডিএস এর ক্ষেত্রে যেটা মোট আধান, কোন মোট আধান, এদিকে আধান প্লাস এদিকে আধান। তাহলে এই ডিএস ক্ষেত্রের যেটা মোট আধান সেটা কি এই আধানকে ইন্ডিকেট করছে। কারণ এই আধানটা কি বদ্ধ তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান। তাহলে এই কিউটা লেখা হবে। এক্ষেত্রে বলো প্লেট কেমন আছে, অসীম। তাহলে অসীম প্লেটের ক্ষেত্রে আমরা মোট কত আধান আছে সেটা আমি বলতে পারবো না। কেন, অসীম মানে সীমাহীন, আমি মোট আধান বলতে পারবো না। বাট আমরা শুধু বার করছি কার জন্য, এই ডিএস অংশের জন্য। তাহলে যেহেতু আমরা ডিএস অংশের জন্য বার করছি, বা এই ডিএস অংশকে যেহেতু আমরা বদ্ধ তল হিসাবে নিয়েছি, সেহেতু এই ডিএস অংশে যেটা হবে আধান, ওটাই কি ওই বদ্ধ তলের মধ্যে অবস্থিত মোট আধান। তাহলে এই কিউ বলতে কি বোঝায়, এই কিউ কখনোই নির্দেশ করে না এই অসীম প্লেটে মোট আধান। এই আধান নির্দেশ করে এই বদ্ধ তলের অভ্যন্তরে মোট আধান। তাহলে এখানে বদ্ধ তলকে ডিএস, মানে ডিএস এর মধ্যে মোট আধান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরবো যে একক ক্ষেত্রে আধান মানে কি সিগমা, তাই তো। এবং এই সিগমাকে আমরা কি বলি, আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি বোঝায়, একক ক্ষেত্রে আধান কত সিগমা। তাহলে এই ডিএস ক্ষেত্রে তাহলে মোট আধান কত, ডিএস ক্ষেত্রে মোট আধান এদিক ওদিক মিলিয়ে। তাহলে ডিএস ক্ষেত্রে তাহলে অতএব তাহলে হচ্ছে ডিএস ক্ষেত্রে মোট আধান তাহলে কত হবে, সিগমা ইনটু ডিএস। তাহলে এটাই কি, তাহলে এই সিগমা ইনটু ডিএস সেটাই এই ক্ষেত্রে এই কিউ কে ইন্ডিকেট করছে। এই কিউ বলতে কি বোঝায়, বদ্ধ তলের অভ্যন্তরে মোট আধান, বদ্ধ তলের অভ্যন্তরে মোট আধান। তাহলে এই আধানটা কোথায়, এই বদ্ধ তল মানে এই ডিএস তলে। তাহলে একক ক্ষেত্রে আধান সিগমা, এটা আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে ডিএস ক্ষেত্রে মোট আধান কত হবে, সিগমা ইনটু ডিএস। তার মানে এই সিগমা ইনটু ডিএস মানে এই ডিএস ক্ষেত্রে মোট আধান, যেটাই বদ্ধ তলের মধ্যে মোট আধান সেটাই কিউ। তার মানে 2 ইন ডিএস। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে সিগমা ইনটু ডিএস বাই এপসাইলন। তাহলে ডিএস আর ডিএস কাটলো, তাহলে ই মানে কত হবে, সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এটাই কি, এটাই হচ্ছে কোন প্লেটের জন্য তার ইলেকট্রিক ফিল্ড। তাহলে কোন প্লেটের জন্য কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, সিগমা বাই 2 এপসাইলন। কত বললাম, 2 এপসাইলন। ক্লিয়ার। তাহলে যদি বলি কে যদি একটা ভেক্টর ফর্মে লিখি, কেন, ই মানে কি, ই মানে একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এটা ভেক্টর ফর্ম। তাহলে এটা ভেক্টর আছে। তাহলে ই কে যদি লিখি ই ভেক্টর, তাহলে লিখব যে সিগমা বাই 2 এপসাইলন সামথিং এন হ্যাট। ক্লিয়ার। তাহলে এটা কি আমাদের স্কেলার ফর্ম। আর যদি লিখি ভেক্টর ফর্ম, তাহলে কি হবে, ই ভেক্টর ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন ইনটু এন হ্যাট। তাহলে এন হ্যাট বলতে কি বোঝায়, তার ডিরেকশন ভেক্টর, মানে তার একক ভেক্টর। তাহলে এন ভেক্টর মানে কি, তার একককে নির্দেশ করছে, তাই তো। তাহলে তোমাদের এই কোশ্চেনটা তোমাদের এভাবে আসতে পারে, যে তোমাকে আসতে পারে যে অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পথের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন এন হ্যাট প্রমাণ করো। তাহলে তোমার শুধু কি এটা যা আছে তাই প্রমাণ করতে হবে, এই পর্যন্ত করতে হবে। তারপর তোমার শুধু ভেক্টর ফর্ম দেখাতে হবে, ই ভেক্টর ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন ইনটু বা এন হ্যাট, যেখানে এন ক্যাপ। তাহলে এন ক্যাপ মানে কি, ই ভেক্টরের ডিরেকশন নির্দেশ করছে, মানে এন হ্যাট এখানে একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, একক ভেক্টর হলো যে ভেক্টর তার মানের কোনো পরিবর্তন না করে শুধু একটি পার্টিকুলার অভিমুখকে নির্দেশ করে। গাউসের
উপপাদ্যের লাস্ট অ্যাপ্লিকেশন, সেটা হলো আহিত পরিবাহী নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য। বলেছে আহিত পরিবাহী কেমন পরিবাহী সেটা বলে দেয়নি। তাহলে তুমি তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো পরিবাহী ধরতে পারো। এবং কেমন কেমন পরিবাহী? আহিত পরিবাহী। তার মানে এখানে আধান আছে এবং আধান অলওয়েজ থাকবে কোথায়? এই পরিবাহী পৃষ্ঠের বাইরে আধান আছে। তাহলে এর জন্য তোমাকে নিকটবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। বললাম যে সেটা এই পি পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। কার সাহায্যে? অবশ্যই গাউসের উপপাদ্য অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এই পি পয়েন্টে যেহেতু ইলেকট্রিক ফিল্ড বার করতে হচ্ছে গাউসের উপপাদ্য অনুযায়ী, সেই জন্য এই পি পয়েন্টকে ঘিরে আমি এমন একটি গাউসীয় তল কল্পনা করব যে গাউসীয় তলের অভ্যন্তরে একটি সুষম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। সেই জন্য এই পি পয়েন্টকে ঘিরে ডিএস ক্ষেত্রে, যার ক্ষেত্র ভেক্টর ডিএস, হ্যাঁ, তাহলে এই ডিএস, এই পি পয়েন্টকে ঘিরে ডিএস ক্ষেত্রে একটি চোঙ কল্পনা করা হলো। সেম তোমরা আগের মতো থিওরি করলে এরকম এই চোঙ কল্পনা করবে, হ্যাঁ, চোঙ কল্পনা করবে। তাহলে এবার এই প্লাসের ক্ষেত্রে তার ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর কাজ করবে? এই পরিবাহীটি তলের সঙ্গে লম্ব হবে, বহির্মুখী। তাহলে এই বরাবরকে কাজ করে আমাদের ই ভেক্টর। এবং এক্ষেত্রে এটা কেমন আছে? একটি বদ্ধ পরিবাহী। কোনটা? এই যেটা আমাদের আছে পরিবাহীটা, হ্যাঁ। ধরলাম যে এই পরিবাহীকে তুমি নাম দাও এস। এস কি? একটা টোটালটা সারফেস। এবার আমাকে বলো এটা পরিবাহী হওয়ার জন্য তাহলে এই পরিবাহীর আধান থাকবে কোথায়? আধান থাকবে অলওয়েজ বাইরে। এবং ওর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? অলওয়েজ বাইরের দিকে। এবং এই ভিতরের তলে কোনো আধান না থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড ভিতরের দিকে 0 হবে, তাই না? তার মানে আমি যে এই যে তল ধরেছি এটা পি, ধরো এটা পি ড্যাশ, তাই তো? কারণ এই পি ড্যাশ পয়েন্টটাও কি? এই পি ড্যাশ পয়েন্টটাও পরিবাহীর নিকটবর্তী বিন্দু কিন্তু, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি এই পরিবাহী থেকে পি যেমন মানে নিয়ারেস্ট পয়েন্ট, তেমন পি ড্যাশ কি এখান থেকে নিয়ারেস্ট পয়েন্ট। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই পি দিয়ে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক বলরেখা বা তড়িৎ বলরেখা পাস করতে পারবে, কিন্তু এই ডিএস দিয়ে, তাহলে এখানে যে ডিএস আছে তাহলে এই ডিএস এর কি অবশ্যই ক্ষেত্র ভেক্টর থাকবে, বাট এই ডিএস দিয়ে বা এই তলের মধ্যে দিয়ে কোনো বলরেখা পাস করতে পারবে না। কেন? কারণ অ্যাকচুয়ালি যে এই যে তল আছে এই তলে কি আধান অলওয়েজ বাইরে আছে। তাহলে বাইরে থাকার জন্য কি হবে? এই আধান অলওয়েজ কি হবে? ওর বাইরে ঊর্ধ্বমুখী ইলেকট্রিক ফিল্ড বা বলরেখা পাস করাবে, বাট ওর ভিতরে কি কোনো ফিল্ড মানে কোনো আধান না থাকার জন্য কোনো ফ্লাক্স এই দিকে পাস করতে পারবে না। কিন্তু আগের থিওরিতে কি ছিল? আগের থিওরিতে ছিল সমতল প্লেট ছিল। তাহলে এই সমতল প্লেটের ক্ষেত্রে আধান যদি দিই তাহলে আধান থাকবে কোথায়? সমতল প্লেটের বাইরে। তাহলে সমতল প্লেটের বাইরে মানে কি বোঝায়? এই দিকেও থাকবে আবার এই দিকেও থাকবে। তাহলে কি এই সমতল প্লেটের আধান বাইরে, এটাও বাইরে বোঝায়। ফলে কি আমরা এই তলেও ফ্লাক্স পেয়েছি আবার এই তলেও ফ্লাক্স পেয়েছি আগের থিওরিতে। বাট এক্ষেত্রে এটা কি আছে? প্রায়
এটি বদ্ধতল, তাহলে এর ক্ষেত্রে কি আধান অলওয়েজ বাইরে, তাহলে আমি পি ড্যাশ নিকট পয়েন্ট নিকটবর্তী বিন্দু পেতে পারি, বাট এই পি ড্যাশ দিয়ে কোনো বলরেখা পাস করতে পারবে না। তার মানে ওর ভিতরে, তার মানে এর ভিতরে ই কত হবে? শূন্য। কেন? কোনো তো ফ্লাক্সই পাস করতে পারছে না। ফ্লাক্স মানে কোনো বলরেখাকে পাস করতে পারছে না। অ্যাকচুয়ালি বলরেখা যেই বরাবর কাজ করে সেই বরাবরই আমাদের ইলেকট্রিক ফিল্ড কাজ করে। তাহলে যেহেতু ভিতরে কোনো আধান না থাকার জন্য তাহলে ভিতর থেকে কোনো বলরেখা পাস করতে পারবে না, তাহলে ভিতরে কোনো ই পাবো না। তাহলে ই পাবো না, তাহলে ই পাচ্ছে মানে কি? বলরেখা পাস করতে পারছে না, তার মানে ভিতরে থেকে ফ্লাক্স কত হবে? 0। তাহলে এই তলে ফ্লাক্স এবার আর পাবো না, কেন? আধান নাই। বাট এক্ষেত্রে কি ধরলাম যে এখানে φ1 এখানে φ2, কিন্তু এখানে আমরা ফ্লাক্স পাবো, কেন? কারণ এই তলের ক্ষেত্রে, কারণ এই যে তল, যে আমি যে গাউসের তল, যেটা তল ধরা হয়েছে এই যে ডিএস, তাহলে এই ডিএস এর কি ক্ষেত্র ভেক্টর অলওয়েজ তলের সঙ্গে লম্ব হবে, এবং এতে যে প্লাস আছে তাহলে এর জন্য কি যে বলরেখা বা ফিল্ড সেটা কি ওর বাইরে দিকে কাজ করছে, লম্ব হবে বহির্মুখী ওভাবে কাজ করছে। তাহলে এক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা φ2 কত পাবো? ই ডিএস। তাহলে এখানে তল আছে, যে এদিকে তল আছে, ডিএস ভেক্টর আছে, বাট আধান না থাকার জন্য আমি এদিকে কোনো ফ্লাক্স পাবো না, মানে φ10, এদিকে φ2 ইডিএস। আবার সেম একই প্রসেসে এই যে চোঙ, ওই চোঙের বাইরে কি বাইরে যে পৃষ্ঠতল আছে, এই যে বাইরের যে আছে পৃষ্ঠতল, যেটা আছে আমাদের বক্রতল, তাকে আমি বলি এই যেটা আছে বক্রতল, তাহলে এই বক্রতলের সঙ্গে যে লম্ব সেটা কি আমাদের ডিএস ভেক্টর। তাহলে এই বক্রতলের থেকে ডিএস ভেক্টর কোন দিকে হবে? এইদিকে পাবো, এই পাবো, তাই না? এই যে বক্রতল, এই যে বক্রতল, তাহলে কি এই বক্রতলের সঙ্গে লম্ব, মানে এদিকে পাবো, এদিকে পাবো লম্ব। কিন্তু এক্ষেত্রে ই এই বরাবর, ই এই বরাবর, তাই তো? তার মানে এই বাইরের তলের ক্ষেত্রে ডিএস ভেক্টর ই ভেক্টর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে ওই যে চোঙ ওর বক্রতলের মধ্যে দিয়ে কোন ফ্লাক্স মানে φ3 আমরা পাবো না। কেন পাবো না? কেন? থিটাটা 90 ডিগ্রি। বাট প্লেটের ক্ষেত্রেও সেম হয়েছিল, সেম একই। তার মানে এই যে আমি যে ধরেছি গাউসীয় তল, মানে এটা বদ্ধ তল, তাহলে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে তিন রকম ভাবে বা তিন দিক দিয়ে ফ্লাক্স পাস করার কথা। তাহলে মোট ফ্লাক্সটা কত হবে? ওই দিকটা বৃত্ত মানে ফার্স্ট এই তল, তাই তো? মানে এই চোঙের মধ্যে দিয়ে কি তিন দিকে ফ্লাক্স করার কথা। দুটা কি বৃত্ততল আর একটা আছে পার্শ্বতল, তাহলে φ1 প্লাস φ2 প্লাস φ3, এটা কি ওই বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স হচ্ছে φ। বাট φ1 কত হবে? 0। কেন? কোনো ফিল্ড নাই, কোনো আধান নাই। φ2 কত হবে? φ2 হবে ই ডিএস প্লাস φ3। φ3 কত হবে? φ3 ও 0। কেন? কারণ φ3 এর ক্ষেত্রে ডিএস এবং ই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে φ3 কত হবে? φ3 হবে 0। তাহলে ওই টোটাল গাউসীয় তল হিসাবে যে চোঙ বলেছি, তাহলে চোঙের মধ্যে দিয়ে তাহলে মোট ফ্লাক্স কত হবে? অনলি ই ডিএস। ক্লিয়ার? তাহলে এই যে মোট, তাহলে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে যেটা মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়ালস টু কি বোঝায়? কিউ বাই এপসাইলন। মানে বদ্ধ তলের মানে কি এই যে ডিএস যে তল কল্পনা করেছি, তাহলে এই ডিএস তলের অভ্যন্তরে মোট আধান, তাই মোট আধানে 1 বাই এপসাইলন গুণ। তাহলে এই যে কিউ, এই কিউ কি ইন্ডিকেট করছে? এই কিউ টোটাল পরিবাহীর মোট আধান
নির্দেশ করছে না। এই কিউ মানে কি? এই কিউ বলতে বোঝায় বদ্ধ তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান। তাহলে এই ক্ষেত্রে আমরা বদ্ধ তল হিসাবে কি ধরেছি? এই ডিএস ক্ষেত্রের আমরা চোঙ ধরেছি। তাহলে ডিএস ক্ষেত্রের চোঙের মধ্যে অবস্থিত যে আমাদের মোট আধান ওটাকে আমাদের কিউ। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা কখনোই জানি না শুধুমাত্র এই ডিএস তলে কত আধান আছে। আমরা লিখব যে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। তার মানে টোটাল তলের একক ক্ষেত্রফলের আধান সিগমা। তাহলে আমরা গাউসীয় তল হিসাবে আমরা ডিএস তলকে ধরেছি। তাহলে অতএব তাহলে ডিএস মানে শুধু এই ডিএস তলে, তাহলে ডিএস তলে অভ্যন্তরে মোট আধান কত হবে? সিগমা ইনটু ডিএস। তাই না? কেন আমি কি শুধু এই ডিএস এর জন্যই আমি বদ্ধতল ধরেছি। তাহলে এই আধানটা কার হবে? ওই ডিএস বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান। তাহলে একক ক্ষেত্রের আধান কত? সিগমা। মানে ওটাই কি আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে একক ক্ষেত্রে আধান সিগমা। তাহলে এই শুধু ডিএস ক্ষেত্রে আধান কত হবে? সিগমা ডিএস। তাহলে ই ডিএস মানে কি? ওই বদ্ধতলের মধ্যে দিয়ে মোট আধান কত হবে? ইকুয়ালস টু কিউ। কিউ মানে ওই বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান কত? সিগমা ইনটু ডিএস বাই এপসাইলন। তাহলে ডিএস ডিএস কাটলো, তাহলে ই মানে কি বুঝালো? সিগমা বাই এপসাইলন। তাহলে সিগমা বাই এপসাইলন এটা কিন্তু কোন পার্টিকুলার পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য না। যে অ্যাকচুয়ালি সিগমা বাই ডিএস কি যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এর যদি করি ভেক্টর ফর্ম, তাহলে কি লিখবো? ই ভেক্টর ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন এন হ্যাট। তার মানে এই নিকটবর্তী এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত? সিগমা বাই এপসাইলন। এবং এন ক্যাপটা কি? ওই ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। এটা কি ওর মান, আর এটা হচ্ছে ভেক্টর রূপ। ক্লিয়ার? এবার যদি বলি এই যেটা আহিত পরিবাহী সেটা কি কোনো শেপ নাই, বাট যদি বলি বাট এটা একটা স্পেশাল কেস। এটা একটা স্পেশাল কেস। এটা একটা স্পেশাল কেস। যদি বলি এই অনিয়তকার আকৃতি বিশিষ্ট এই পরিবাহী যদি গোলক হয়, কি বললাম? এই অনিয়তকার পরিবাহীটি যদি গোলক হয় তবে এই সিগমা, এইখানে যে সিগমাটা আছে তাহলে এই সিগমার জায়গায় আমি কি লিখতে পারবো? কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাই তো? কেন তোমরা জানোই ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পড়েছো যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারে তোমরা পড়েছো এই সিগমা বলতে কি বোঝায়? কিউ বাই 4 পাই আর স্কয়ার। যেখানে কিউ বলতে কি বোঝায়? ওই গোলকের মোট আধান, আর আর মানে ওই গোলকের ব্যাসার্ধ। তাহলে যদি বলি যে এই অনিয়তাকার পরিবাহী হচ্ছে গোলক, তাহলে সিগমার জায়গায় কে বসবে? কিউ বাই 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখব মানে এই সমীকরণ থেকে আমরা লিখব যে ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন। মানে কত? মানে হচ্ছে সিগমা মানে কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু এপসাইলন। তাহলে ই তাহলে কত হবে? 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। তাই তো? তাহলে গোলক হলে বা গোলীয় গোলক হলে তার কোন পয়েন্টে তাহলে কত হবে? এটা হবে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তাই তো তোমরা তো তাই জানো যে নিকটবর্তী কোন বিন্দুতে কোন গোলীয় আহিত পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুতে তার ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়? E equals to 1 by 2 epsilon into q by r square. ক্লিয়ার? তাহলে এটাই আমাদের হবে। মানে অ্যাকচুয়ালি যদি বসে কি যদি বলি যে এটা হচ্ছে গোলীয়, তাহলে আমরা এটা পাবো। তার মানে যদি তোমাকে বলে যে শুধুমাত্র পরিবাহী, তাহলে শুধু পরিবাহী বলতে কি বোঝায়?
অনিয়মিতকার। তাহলে কি হবে সিগমা বাই এফ সাইলন। ক্লিয়ার? তাহলে হলো সিগমা বাই এফ সাইলন। আর ভেক্টর কোনটা? এটা। এবং এই থিওরি 2018 সালের এইচএসে এসেছিল, সেই জন্য খুব মন দিয়ে ভালো করে দেখবে। শুধুমাত্র এই থিওরি বলে না, যত অ্যাপ্লিকেশন আছে গাউসের উপপাদ্যের মানে সব দেখতে হবে। ক্লিয়ার? তাহলে তাহলে বোঝা গেল এটা মানে কি মোট তড়িৎ ফ্লাক্স ওই চোঙ দিয়ে, মানে কি মোট আধান বা এপসাইলন। মোট আধান মানে কি এই ডিএস ক্ষেত্রে মোট আধান কত, শুধু অনলি ডিএস ক্ষেত্র, মানে ডিএস ক্ষেত্র মানে কি কি বুঝিয়েছে, বদ্ধ তলে মোট আধান কত সিগমা ইনটু ডিএস। তাহলে আধান জায়গায় কি বসবে সিগমা ডিএস, ডিএস ডিএস কাটলো ই মানে কত হবে সিগমা বাই এপসাইলন, এটা মান। যদি ভেক্টর রূপ তাহলে ই ভেক্টর ইকুয়ালস কত হবে সিগমা বাই এপসাইলন এন হ্যাট। ঠিক আছে? যদি বলি এই অনিয়মিততার পরিবাহী, যদি বলি গোলাকার গোলীয়, তাহলে সিগমা মানে কে বসবে কিউ বাই 4 পাই আর স্কয়ার, যেখানে কিউ মানে মোট আধান আর আর মানে হচ্ছে ওই গোলীয় তলের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমাদের তড়িৎ ক্ষেত্র সম্পূর্ণ শেষ হয়ে গেল। এবং তড়িৎ ক্ষেত্র খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট তোমাদের মেন বোর্ড এক্সাম, এইচএস এক্সাম, সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ডব্লিউজেই, যেই মেন্স, যেই অ্যাডভান্স এবং তোমাদের নিট, কেভিপিআই, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র থেকে কোশ্চিন থাকবেই থাকবে। সেটা স্টেটমেন্ট হোক বা বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম বা বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, এখান থেকে একটা বা দুটো থাকবেই থাকবে। সেই জন্য এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। তোমাদের এই তড়িৎ ক্ষেত্র খুব ডিটেলস খুব ভালোভাবে বলা হয়েছে। তোমরা সম্পূর্ণ ক্লাসটি বা সম্পূর্ণ সিরিজ ভালোভাবে রিভিশন করবে এবং বিভিন্ন প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।